যে কোনো কান্ট্রির সাথে যখন বর্ডার এরিয়ায় কোনো ক্রাইসিস সংকট দেখা দেয় সেখানে কতগুলো স্টেপ আছে। প্রথম স্টেপ হচ্ছে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনস বা ডিপ্লোম্যাটিক প্রসেস বা ডিপ্লোম্যাটিক স্টেপস বলতে পারে। সেন্ট মার্টিনের প্রতি আপনারা জানেন এশিয়া প্যাসিফিক রিজিয়নে এটা একটা বিশেষ ইম্পর্টেন্স আছে, এবং সেন্ট মার্টিনের ইম্পর্টেন্সটা শুধু বাংলাদেশ না, এটা সেন্ট মার্টিনের প্রতি আমরা বিভিন্ন পেপার পত্রিকা ইতিপূর্বে দেখেছি যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, চায়না, ভারত সবারই এটা বিশেষ নজর আছে। কারণ এই সেন্ট মার্টিনটা মোটামুটি একটা বড় দ্বীপ, এবং এই জায়গাটায় এখান থেকে অনেক কিছু আপনার অনেক ধরনের অপারেশনাল অনেক ধরনের অ্যাক্টিভিটিস এখান থেকে পরিচালনা করা সম্ভব। আর একটা কমিউনিকেশন হাব হওয়ার মতো একটা অপরচুনিটি এখানে আছে। তো এখন এখানে সেন্ট মার্টিনের এটার এই গুরুত্বের কারণে এই জায়গা এখানে আমরা অনেক বেশি কনসার্ন। তবে সার্বিকভাবে যে ঘটনাগুলো আমরা দেখতে পাচ্ছি এতটা আমরা কনফিডেন্টলি বলতে পারবো না। এখনই আমরা বলতে পারবো না সেন্ট মার্টিন কারো দখলে চলে গিয়েছে, এখনই বলতে পারবো না সেন্ট মার্টিন আমাদের নিয়ন্ত্রণে নেই। এটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক আমি মনে করি। সেন্ট মার্টিন কমপ্লিটলি এখন আমাদের কন্ট্রোলে আছে, বাট এখানে আমরা আমাদের একটু ডিপ অ্যানালাইসিসে যদি যাই, আমাদের এই সেন্ট মার্টিন প্রসঙ্গটা বলতে গেলে মায়ানমার ক্রাইসিসটা আমাদের একটু আলোচনা আনতে হবে। কারণ মায়ানমারের বর্তমান যে চলমান ক্রাইসিসটা চলছে, যেটা হচ্ছে আরাকান আর্মি বা ট্রিপল অ্যালায়েন্স অথবা এনইউজি, যেটা ন্যাশনাল ইউনাইটেড গভর্নমেন্ট। সো এই মায়ানমারের যে বিদ্রোহী গ্রুপ তো অনেকগুলো আমরা নাম জানি, একটা এনইউজি একটা বিদ্রোহী গ্রুপ আমরা বলি, আবার কেউ এটাকে ট্রিপল অ্যালায়েন্স বলি বা থ্রি ব্রাদারহুড যেটাকে বলি, বা আমরা আপনার আরাকান আর্মি বলি, অনেকগুলো নাম আছে। তো এই ক্ষুদ্র ক্ষুদ্র যে বিদ্রোহী দলগুলো আছে এরা হলো একটা গ্রুপ, আরেকটা হচ্ছে মায়ানমার জান্তা মিলিটারি যেটা আর্মি। এখন এই জান্তা গভর্নমেন্টের সাথে এই বিদ্রোহী গ্রুপটা ফাইট করছে, এবং তারা বিশেষ করে বাংলাদেশের বর্ডার সাইড, যেটা ওই যে একটা কথা ওখানে আছে যে নাফ নদীটা কিন্তু হচ্ছে আপনার এটার যে লোকেশন এটা মায়ানমারের বিশেষ করে বাংলাদেশের টেকনাফ কক্সবাজার এরিয়াকে আপনার মায়ানমার থেকে বিচ্ছিন্ন করেছে। এটা কমপ্লিট একটা বর্ডার এরিয়া, একদম বর্ডার হয়ে কিন্তু এই নাফ নদীটা হচ্ছে একটা আপনি বলতে পারেন একটা কাইন্ড অফ বর্ডার লাইন। সো নাফ নদী ঘিরে সাগর ভাই কিছু একটা বলছেন, শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলুন 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 আপনি। আচ্ছা, সরি। সো এই নাফ নদীর ওখানে আমরা যে আজকে নিউজে দেখলাম সেখানে কয়েকটা জাহাজ দেখা গিয়েছে। এই জাহাজ প্রসঙ্গে আমি একটু মানে হাস্যরসাত্মক একটা কথা বলি। সেটা হচ্ছে যে ব্যাপারটা এরকম যে চোর আসছে আপনার কাচারি ঘরে। এখন কেউ বলল যে চোর কাচারি ঘর থেকে চলে গিয়েছে। কিন্তু কাচারি ঘর থেকে চলে গিয়েছে মানে চলে যায়নি। সে ওখান থেকে আপনার বেডরুমে ঢুকছে। ব্যাপারটা অনেকটা ঐরকম। তো কিরকম সাংবাদিকরা যে রিপোর্ট করছে যে নাফ নদী থেকে জাহাজ চলে গিয়েছে। জাহাজ চলে তো তারা দূরে কোথাও চলে যায়নি, তারা বঙ্গোপসাগরে আসছে। এখন বঙ্গোপসাগর যে এরিয়াটা আসতো ওইটা কিন্তু মায়ানমারের এরিয়া না। ওই জায়গাটা কিন্তু মায়ানমারের অধিভুক্ত কোন এলাকা না, যেখানে তারা জাহাজটাকে আবার যেখানে নোঙর করেছে, অ্যাঙ্করিং করেছে। সো জাহাজগুলো ওই এলাকা ছেড়ে চলে যায়নি, তারা জায়গা শিফট করেছে। সো নিউজটা হওয়া উচিত ছিল যে তারা তাদের অবস্থান পরিবর্তন করেছে। চলে যাওয়া আর অবস্থান পরিবর্তন করার দ্বারা যে ভাস্ট ডিফারেন্স। আচ্ছা, সো মানে এখানে তারা যেখানে ছিল সেখান থেকে পরিবর্তন, কিন্তু পত্রিকায় এসছে যে পত্রিকায় এসছে যে তারা ভ্যানিশ হয়ে গেছে, মানে হঠাৎ করে উধাও হয়ে গেছে, নাই জায়গা আগের জায়গাতে। ব্যাপারটা না, তারা তাদের মানে কি বলা যায় যে তাদের যে পারপাস নিয়ে তারা সেখানে আসছে সেই পারপাসটা পুরোপুরি ছেড়ে তারা চলে যায়নি। আর এখানে আরো একটা কথা এখানে বলে নেই যে পুরোপুরি ভাবে আমরা এখানে মানে মায়ানমারকে বিশাল ক্রেডিট দিয়ে ফেলবো, আমরা আমাদের ব্যর্থতা ধরবো, এটাও ভুল। এটা হচ্ছে এক ধরনের প্রোপাগান্ডা বা আমি মনে করি গুজব। ওখানে মায়ানমার ওখানে যে ওদের জন্য যে লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য এখানে কিন্তু এই জাহাজগুলো আসে। আপনারা জানেন যে ওখানে মায়ানমারের আর যেটা ওই যে মিলিটারি জান্তা গভর্নমেন্ট, তারা কিন্তু তাদের রসদ সাপ্লাই চেইনগুলো বিভিন্ন বিদ্রোহী গ্রুপ বিভিন্ন জায়গায় অলরেডি বন্ধ করে দিয়েছে। এবং একটা কান্ট্রিতে যখন যুদ্ধাবস্থা থাকে সেখানে কিন্তু সাপ্লাই চেইন মানে রসদ সাপ্লাই সরবরাহ এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ তাদের রসদ সাপ্লাই না থাকলে তারা ওই ব্যাটল গ্রাউন্ডে বেশিক্ষণ টিকতে পারবে না। তো তাদের এই যে বিভিন্ন অস্ত্র সরঞ্জাম খাদ্য এই সাপ্লাইটা তারা দিচ্ছে ওই জায়গা হয়ে, যে কারণে এটা বাংলাদেশ সরকার তথা আমাদের যেটা ওই বর্ডার ফোর্স যারা আছে বিশেষ করে কোস্ট গার্ড বা বিজিবি তারা এটা অবগত, কারণ তাদের সাথে অনেকবার ওইখানে মিটিং অনেক কিছু হয়েছে। সো ওই পারপাসটাকে আমরা উপলব্ধি করে কিন্তু আমরা অ্যাগ্রেসিভ রোলে বাংলাদেশ যাচ্ছে না। আর আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে অনেক পেপার পত্রিকা অনেক জায়গায় ডিফেন্সের কথা নিয়ে আসছে যে বাংলাদেশের আর্মির ভূমিকা কি, নৌবাহিনীর ভূমিকা কি, অনেক কথা আসছে। যে কোনো কান্ট্রির সাথে যখন বর্ডার এরিয়ায় কোনো ক্রাইসিস সংকট দেখা দেয় সেখানে কতগুলো স্টেপ আছে।
প্রথম স্টেপ হচ্ছে ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশনস বা ডিপ্লোম্যাটিক প্রসেস বা ডিপ্লোম্যাটিক স্টেপস বলতে পারে। কূটনৈতিক কিছু চাল চলন সেখানে থাকতে হবে। এই জায়গাটায় কূটনৈতিক কর্মকর্তা যারা কূটনীতিবিদ থাকেন তারা তাদের দক্ষতা, কৌশল, তাদের মানে এক্সপার্টাইজটা তারা দেখাবেন। এই জায়গাটা যখন এটার পাশাপাশি আবার যখন একই সাথে যখন আপনার বর্ডার এরিয়াটা খুব সংকট দেখা দিবে, তখন সেখানে বর্ডার ফোর্সগুলো অ্যাক্টিভ হবে। যেমন বর্ডার ফোর্সটা কাদের অধীনে? স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে কারা আছে? কোস্ট গার্ড, এটা সশস্ত্র বাহিনীর অধীনে। বিজিবি সশস্ত্র বাহিনীর অধীনে। এই বিজিবি কোস্ট গার্ডকে নির্দেশনা দিবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে তোমরা এই ভূমিকা নাও, বা তোমরা ওখানে ফায়ার ওপেন করো বা ওপেন করো না, বা তোমরা ওখানে কোস্ট গার্ডকে বলবে যে তোমাদের জাহাজগুলো বা তোমরা এটা এই পর্যায়ে যাও। সো এখানে ডিফেন্স কিন্তু আগেই ডিফেন্স ফোর্স ইনভলভ হতে পারবে না, আর হওয়া উচিতও না। কারণ আপনি যদি আগেই আপনার সর্বোচ্চ পাওয়ারটাকে অ্যাপ্লাই করেন, তাহলে তো আপনি সব নর্মস গুলো ভেঙে আপনি চাইলে ওইটাকে আবার পরে আপনি সংশোধন করতে পারবেন। এখন পর্যন্ত কিন্তু জানতে চাই আগেই বলতে আপনি কোনটাকে বোঝাচ্ছেন, কারণ এই সংকটটা কিন্তু আজকে গত 10 দিন ধরে না, এই সংকটটা দীর্ঘদিন ধরে হচ্ছে এবং আমাদের দেশ আক্রান্ত কিন্তু এই প্রথমবার না। গত কয়েক মাস আগে কিন্তু ভয়ানক ভাবে আক্রান্ত হয়েছে আপনার কক্সবাজারের কয়েকটি এলাকা, সীমান্ত এলাকা, সেখানে তাদের গুলি সরাসরি আমাদের 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 দেশের ভিতরে বিভিন্ন ঘরের মধ্যে গুলি ঢুকে মানুষ মারাও গেছে, এমন ঘটনা তো ঘটেছে। জি, আমি ওই পয়েন্টে আসছি। এখানে অ্যাকচুয়ালি কি বাংলাদেশের এই মুহূর্তে ভূমিকাটা, মানে এখানে বাংলাদেশের ভূমিকা যখন বলবো, বাংলাদেশের বিভিন্ন অর্গানাইজেশন বা বিভিন্ন ফাংশন এরিয়ার ভূমিকাটা এখানে আসে। এখানে আসলে আমি যেটা বুঝাতে চেয়েছি যে এই যে সংকটগুলো দীর্ঘদিন ধরে চলছে, এই সংকটগুলোর ক্ষেত্রে বাংলাদেশের সবচেয়ে যে ভূমিকা, এটা তা নির্ভর করছে বাংলাদেশ তথা রোহিঙ্গা তথা আরাকান আর্মির প্রতি আর্মির দৃষ্টিভঙ্গি। এখানে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি, আরাকান আর্মির দৃষ্টিভঙ্গি, মায়ানমার জান্তা গভর্নমেন্টের দৃষ্টিভঙ্গি, তাদের উপর অনেক কিছু নির্ভর করে। যেমন আমাদের বাংলাদেশ সরকার কি করছে বর্তমানে, তার একটা সময় জান্তা মিলিটারির সাথে সম্পর্কটা ভালো ছিল। এখন কিন্তু আমরা বর্তমানে আমাদের সরকার উচিত হবে জান্তা সাথে, মানে মায়ানমার সরকারের সাথে এবং যারা আরাকান আর্মি তথা বিদ্রোহী গ্রুপ তাদের সাথে ব্যালেন্স করে চলা। কারণ যদি আমরা এই আরাকান আর্মির সাথে আমরা যদি ব্যালেন্স করে চলি, তাহলে কি হবে, ভবিষ্যতে যদি এই বিদ্রোহী গ্রুপটা ক্ষমতায় আসে, তখন আমরা এই রোহিঙ্গা সংকট সমাধানে অনেক সহজ একটা পথ পাবো। এবং আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কি, আমরা শুরু থেকেই কিন্তু মায়ানমারকে কম গুরুত্ব দিয়ে আসছি। এটা আমি স্বীকার করি। মায়ানমারকে আমরা যে গুরুত্বটা কম দেই, এটা ঠিক না। আমরা দেখবেন অনেক বিষয়ে ভারত বা আমরা অন্যান্য কান্ট্রি নিয়ে সবসময় ভাবতে থাকি, মায়ানমার বিষয়টা আমরা খুব একটা গুরুত্ব দেই না। আর তাই মায়ানমার নিয়ে আমাদের যতটুকু ধারণা বা জ্ঞান থাকা দরকার তা আমাদের নেই, কারণ আমরা ভাবি না। আপনি না ভাবলে জ্ঞান পাবেন কিভাবে? যে কারণে কোনো কূটনৈতিক আলোচনা টেবিলে আমরা সন্তোষজনক বক্তব্য রাখতে ব্যর্থ হই, কারণ আমাদের কূটনীতিবিদরা এটা নিয়ে সময় দেন না। দেখবেন ভালো ভালো কর্মকর্তা কূটনীতিবিদ যারা থাকেন খুব দক্ষ ঝানু, তারা দেখবেন ইউরোপে পোস্টিং চায়, তারা আমেরিকায় পোস্টিং চায়, ইতালিতে পোস্টিং চাবে, জার্মানে পোস্টিং চাবে, ফ্রান্সে পোস্টিং চাবে, তারা মায়ানমারের মতো কান্ট্রিতে যাইতে চাইবে না। তো এই জিনিসগুলো আছে যে আপনার তাদের এই আগ্রহটা না থাকার কারণে তারা সন্তোষজনক বক্তব্য, সেখানে যে দক্ষ ব্যক্তিরা থাকে না, দক্ষতাও থাকে না, তাদের জ্ঞানও থাকে না, প্রস্তুতিও থাকে না, যে কারণে যখন কূটনৈতিক আলোচনা হয় সেখানে তারা সন্তোষজনক কোনো বক্তব্য রাখতে পায় না, এবং প্রতিবেশী রাষ্ট্রের যে প্রতিনিধি তাদেরও মন জোগাতে পারে না। যেমন আমাদের দেশের দক্ষ লোক না থাকলে মায়ানমারের বা অন্য প্রতিবেশী কান্ট্রির সাথে তাদের যেটা তর্ক বাক বিতণ্ড হবে, নেগোসিয়েশন হবে, সেখানে কিন্তু তারা সাফল্য দেখাতে পারে না। এমনকি আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে সেটি কোনো সময় যথেষ্ট ছিল না। আমাদের নীতি নির্ধারণী পর্যায়ে তারা যথেষ্ট এই জায়গায় ম্যাচুরিটির পরিচয় দিতে পারে না। এখন নীতি নির্ধারণীটা যদি ঠিক না থাকে, আপনি তো ডিফেন্স বলেন, বিজেপি বলেন, তাদেরকে আপনি আগে টানতে পারবেন না। তারা তো বিজেপি কি করবে, তারা একটা জিনিসকে কোনো রকম ধরে রাখবে, রেজিস্ট করতে পারবে, তারা রিপালসও করতে পারবে না। তারা বড় জোর রেজিস্ট করতে পারবে, হ্যাঁ একটা ঝামেলা আসতেছে আমি একটু ঠেকায় রাখলাম, কিন্তু আক্রমণ করার মতো ক্ষমতা তো তাদের পর্যাপ্ত নেই। মায়ানমারের সঙ্গে যে ধরনের দক্ষ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলা দরকার ও সক্ষমতা সৃষ্টির প্রয়োজন, তা কিন্তু আমরা এখনো করতে পারিনি। এ পর্যন্ত বিভিন্ন সময় অনেকবার তো এরকম সংকটের সমস্যা মুখোমুখি হয়েছি, কোনো সময় কি আমরা আসলে কূটনৈতিক ভাবে সেগুলিকে সমাধান করতে পেরেছি কিনা? রোহিঙ্গা একটা সবচেয়ে বড় সমস্যা। কূটনৈতিক আমি বলি, বরং আমি বলবো কূটনৈতিক সাফল্য যদি একটা থাকে সেটা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের তার মাধ্যমে আমি বলবো, বরং প্রধানমন্ত্রী নিজে যে একটা জিনিস, কিন্তু ওনার যে সরকারের যারা হ্যান্ডস গুলো আছে মাননীয় প্রধানমন্ত্রীর, তার একটা হ্যান্ডস বাংলাদেশে আই এম শিওর, বাংলাদেশে আমাদের আপনার জমির উদ্দিন কি আপনার রাষ্ট্রদূত জমির আছেন,
উনি তো আমার সবচেয়ে একজন অভিজ্ঞ এখন বর্তমানে এই সময় বেঁচে থাকা কূটনীতিবিদদের মধ্যে একজন। ওনাকে জিজ্ঞেস করলে আমার মনে হয় হি উইল অলসো এগ্রি উইথ মি যে বাংলাদেশে এখন পর্যন্ত আমরা দৃষ্টান্তমূলক কোনো সাফল্য আমরা দেখাতে পারি নাই। দু একটা যদি দেখানো হচ্ছে রাষ্ট্রপ্রধান, ধরেন কোন এক সময় জিয়াউর রহমান দেখাইছেন, কোন এক সময় বঙ্গবন্ধু দেখাইছেন, অথবা শেখ হাসিনা দেখাচ্ছেন। কিন্তু আমাদের যে রাষ্ট্রযন্ত্রে, যেমন ধরেন আমেরিকায় হেনরি কিসিঞ্জার ছিল, যখন নিক্সন যখন আমেরিকার প্রেসিডেন্ট, কিসিঞ্জার সে কি করছে, সে চায়না বিভিন্ন কান্ট্রিতে অনেক বড় বড় সাফল্য দেখিয়েছেন। আমাদের দেশে এমন কেউ আছে? আপনি একবার ভেবে দেখেন, আমাদের দেশে এরকম দক্ষ কেউ আছে? না, বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশগুলির সাথে তো কখনোই সেরকম ভাবে আমরা লক্ষণীয়ভাবে দেখি না। আমরা সবচেয়ে বেশি সাফারার যে দেশগুলির সাথে কারণে, বিশেষ করে মায়ানমার বলুন আর ভারত, মায়ানমারের বিষয় নিয়ে যদি কথা বলছি, মায়ানমার আজ পর্যন্ত শুনিনি যে কোনো ধরনের সংকট হয়েছে, আর এটা কূটনৈতিক চ্যানেলে স্বাভাবিক উপায়ে সমাধান হয়েছে আজ পর্যন্ত আমরা দেখা। তবে হ্যাঁ, একটা সমাধান দেখতে পাচ্ছি যে মায়ানমারের যারা জান্তা সরকারের যারা সৈন্যরা রয়েছে, তারা আমাদের দেশে ঢুকে গিয়েছে কোনো কারণে জীবন বাঁচাতে, আবার তাদেরকে আমরা খুব অর্গানাইজিং ওয়েতে আমরা ফেরত দিতে পারছি। এটা তাদের কূটনৈতিক সফলতা নাকি আমাদের কূটনৈতিক সফলতা আমি জানি না, তবে একটা সফলতা সেখানে দেখতে পাচ্ছি। আপনার কাছে প্রশ্ন হলো যে এই মুহূর্তে যে সংকটটা চলছে, তাদের আভ্যন্তরীণ যে সংকটটা, যে বিদ্রোহীদের সাথে জান্তা সরকারের, এর মধ্যে কি আপনি মনে করেন কিনা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দেশের কোন একটা পক্ষ নেওয়া কূটনৈতিক ভাবে হোক কৌশলী ভাবে উচিত হবে কি না? আমাদের আসলে কোনো কিছুর পক্ষ নেওয়াটা ঠিক হবে না, মোটেও হবে না। আমাদের উচিত এখন ব্যালেন্স মেনটেন করা। কিরকম? আমাদের মায়ানমার সরকারের সাথে আমাদের আসলে এই মুহূর্তে আমাদেরকে প্রয়োজন হচ্ছে মায়ানমারের বর্তমান কারেন্ট গভর্নমেন্টেরও, তাদেরও আমাদের প্রয়োজন, মিলিটারি গভর্নমেন্টেরও আমাদের দরকার আছে, আরাকান আর্মিরও আমাদের দরকার আছে। আরাকান আর্মি কেন দরকার? আমরা যদি ওই জায়গায় আরাকান আর্মিকে যদি আমরা সত্যিকার অর্থে জান্তা গভর্নমেন্টকে আমরা যদি সাহায্য করি, আরাকান আর্মি ওখানে সাস্টেইন করা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে, তাদের জন্য অনেক বড় ক্ষয়ক্ষতি হবে। একই সাথে আবার আমরা যদি আরাকান আর্মিকে উপকার করি, খুব দ্রুত মায়ানমার সরকার ওই রাখাইন স্টেট থেকে শুরু করে অত্র অঞ্চলটা নিয়ন্ত্রণ টোটালি হারিয়ে ফেলবে, টোটালি। সো আমাদের উচিত হবে না যেটা ভারত করছে, চায়না করছে, আমরা একই পথে আমরা করতে পারি। তবে আমাদের আরো কিছু কূট কৌশল আমরা অবলম্বন করতে পারি। যেমন ভারত দুই পক্ষের সাথে ব্যালেন্স করে চলছে, চায়না দুই পক্ষের সাথে ব্যালেন্স করছে, কারণ ইউ নেভার নো। আমরা কিন্তু সবচেয়ে বড় সাফারার। আপনাকে মাথায় রাখতে হবে আমাদের অবস্থান আর ভারতের অবস্থান এক নয়, আমাদের অবস্থান চীনের অবস্থান এক নয়, আমাদের অবস্থান পৃথিবীর অবস্থানের সাথে এক নয় ইন টার্মস অফ মায়ানমার। কারণ আমাদের উপরে প্রায় 20 লক্ষ অতিরিক্ত মানুষের চাপ পড়ে আছে, যেটা সারা পৃথিবীতে কোথাও ঘটেনি, যেটা রোহিঙ্গা। সাগর ভাই, ওইটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে এখন যদি আমার এই বিদ্রোহী গ্রুপটা ক্ষমতায় আসে আর আমি যদি জান্তা সরকারের সাথে সম্পর্ক রাখি, আপনি এই 20 লক্ষ নিয়ে আরো বড় ক্রাইসিসে পড়বেন। আর যদি আমরা ব্যালেন্সটা মেনটেন করতে পারি, এন্ড যদি বিদ্রোহী গ্রুপ ক্ষমতায় আসে, তখন উইল হ্যাভ আপার হ্যান্ড। তখন আমরা আপনি সে কারণে মনে করছেন সমাধানের পর যে সিচুয়েশনটা আসবে সেটার সাথে খাপ খাইয়ে চলার মতো একটা অবস্থানে আমরা থাকতে হবে, এবং তখন হয়তো আমাদের রোহিঙ্গা সমস্যার সাথে কিছু অন্যান্য সমস্যার সমাধান হতে পারে।